আসসালামু আলাইকুম। উপন্যাস আমৃত্যু ভালোবাসি তোকে, পর্ব ৭৯। লেখনীতে সালমা চৌধুরী। পারিবারিক ও ব্যক্তিগত শত্রুতার কারণে একসময় রাজনীতি ছেড়ে গ্রামের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ঢাকায় চলে আসেন। হয়তো বাবার রক্তের টানে কলেজ জীবনে আবিরও টুকটাক রাজনীতিতে জড়িয়েছিল। তবে পুরোপুরি জড়ানোর আগেই কলেজের এক স্যার আবিরকে বুঝিয়ে রাজনীতির চিন্তা ছাড়িয়ে পড়াশোনার প্রতি মনোযোগী করেন। আব্বু আর স্যারের কথা মেনে আবিরও রাজনীতি নিয়ে তেমন ভাবেনি। কিন্তু তানভীর আবিরের মতো না। ওই মেয়ের কারণে বাসায় যখন ঝামেলা হয়েছিল তখন দুই তিন নেতা আলী আহমেদ খান ও মোজাম্মেল খানকে বাজে কথা বলেছিলেন। সেখান থেকে তানভীরের ভেতর জেদ কাজ করে, আর সে রাজনীতি করার সিদ্ধান্ত নেয়। রাজনীতি করতে না দিলে পড়াশোনা করবে না বলে হুমকি পর্যন্ত দিয়েছিল। তখন বয়স কম ছিল আর তানভীর এতটাই জেদি ছিল যে আবিরও তাকে মানাতে পারেনি। তাই বাধ্য হয়ে তানভীরকে বেশ কিছু শর্ত দিয়ে আবির রাজি হয়েছিল। কয়েক বছরেই তানভীরের মন উঠে গেছে। একদিন কথায় কথায় মেঘের মুখে শুনেছে বন্যার রাজনীতি একদম পছন্দ না। তাই ইদানিং তানভীরের মাথায় ভূত চেপেছে। সে রাজনীতি ছেড়ে পড়াশোনা করবে, চাকরি নিয়ে বন্যাকে বিয়ে করবে। একটা সময় তানভীরের রাজনীতির জন্য আবিরকে প্রচুর বকা খেতে হয়েছিল, তবে এখন সবাই মোটামুটি স্বাভাবিক। তানভীরকে নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই, অথচ তানভীর হুট করে সিদ্ধান্ত নিয়েছে সে এই অমার্জিত রাজনীতি আর করবে না। যেখানে এক কমিটির অন্তর্ভুক্ত সদস্যরা নৈতিকতা ভুলে একে অপরের সঙ্গে দাঙ্গায় জড়াতে পারে, সেই নোংরা রাজনীতিতে তানভীর থাকবে না। এমপি তানভীরের সঙ্গে কথা বলে বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু সে তার জেদ থেকে এক চুলও নড়বে না। আবিরকে কল দেয়ায় আবিরও নিরেট কণ্ঠে বলেছিল, আমার ভাই যা বলবে তাই হবে। আমি আমার ভাইকে খুব ভালোবাসি। ও যখন যা চেয়েছে আমি তাই দিয়েছি। ও রাজনীতি করতে চেয়েছে, আমি তাতেও সাপোর্ট করেছি। আর এখন সে যে সিদ্ধান্ত নিয়েছে তাতেও সাপোর্ট করব। কারণ আমি আমার ভাইকে কারোর প্রতিহিংসার আগুনে জ্বলতে দেখতে পারবো না। অতি সামান্য একটা বিষয় নিয়ে কমিটিতে যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে তার প্রভাব যে আমার ভাইয়ের উপর পড়বে না তার কি গ্যারান্টি আছে? আজ নয়তো কাল যে কেউ আমার ভাইয়ের উপর অ্যাটাক করবে না তার কি নিশ্চয়তা আছে? এমপি আবিরকে বোঝাতেও ব্যর্থ হয়েছে। ওনাদের ইচ্ছে ছিল তানভীরকে সভাপতি পদে রেখে বাকি কিছু সদস্য যুক্ত করে জেলা ভিত্তিক নতুন করে কমিটি গঠন করে ফেলা। কিন্তু তানভীর রাজি না থাকায় নতুন করে আবারও সবকিছু করতে হবে, সেসব ভেবেই সবাই কিছুটা চিন্তিত। আগামী সপ্তাহে মিটিং ডাকা হয়েছে। সেদিন সবকিছু ঠিকঠাক হলে কমিটি ঠিক থাকবে, না হয় অফিসিয়ালি কমিটি বাতিল করা হবে। তানভীরের সেসব চিন্তা নেই। আর তানভীরকে ব্যস্ত রাখতে আবির ইচ্ছে করেই অফিসের কাজ সহ বেশ কিছু কাজের জন্য তানভীরকে চাপে রাখছে। দুপুর থেকে রাকিবের ফোনে রিয়া আর জান্নাত এক নাগাড়ে কল দিয়েই চলেছে। বাধ্য হয়ে ৪টা নাগাদ রাকিব অফিস থেকে বেরিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। রিয়া সারাদিন ধরে মেঘের জন্য রান্না করেছে, সেগুলোই রাকিবকে দিয়ে পাঠাবে। রিয়ার সঙ্গে সঙ্গে জান্নাতও বায়না ধরেছে মেঘের জন্য খাবার পাঠাবে। রাকিব এর কিছুই জানতো না। অফিস থেকে এসে এত আয়োজন দেখে হতভম্ব হয়ে গেছে। কারণ জিজ্ঞেস করায় রিয়া বলেছে মেঘের আব্বু বিয়েতে রাজি, সেই খুশিতে তাদের সামান্য আয়োজন। আবিরের আব্বু রাজি হলে বিশাল আয়োজন করবে। রিয়ার কথা শুনে রাকিব রীতিমতো আশ্চর্যান্বিত হয়েছে। মেঘের আব্বু আবির মেঘের সম্পর্কে রাজি এটা রাকিব জানে না, অথচ রিয়া জান্নাত জানে। এটা ভেবেই হতাশ হচ্ছে। ফ্রেশ হয়ে আবিরকে কল দিল। আবির কল রিসিভ করতেই রাকিব বলল, ভালোই তো, আজ শ্বশুরকে রাজি করিয়ে ফেলছিস, কাল বাপকেও রাজি করিয়ে ফেলবি, পরশু বউকে নিয়ে বিদেশে পাড়ি জমাবি। এদিকে তোর যে রাকিব নামের একটা বন্ধু ছিল সেটা বেমালুম ভুলে যাবি, বন্ধুত্বের সম্পর্কও ভেঙে দিবি। আবির দীর্ঘ শ্বাস ছেড়ে বলল, ৭ বছরের দূরত্বে যে বন্ধুত্ব ভাঙেনি, ৫ মাসে সে বন্ধুত্ব কি ভাঙবে? আর শ্বশুর রাজি এটা তোকে কে বলছে? জান্নাত আর রিয়া বলল, তারা এই খুশিতে সারাদিন ব্যাপী রান্না করছে তোর বউকে খাওয়ানোর জন্য। মানে কি এসবের? মানে রাখ, আগে বল তোর শ্বশুর কি আসলেই রাজি? কথা বলছিস তুই? তুই কি পাগল হয়েছিস? এখন কথা বললে উপায় আছে? একদিন রিয়েক্ট করেই চিন্তায় আছি। রাগে ৬ মাসের হুমকি তো দিয়েছি ঠিকই, কিন্তু মানলে বিশ্বাস কবে না সব ভুলে বিয়ের আলোচনা শুরু করে দেন। আর এখন যদি এখান থেকে আমি এই কথা তুলে দেখা যাবে কাল সকালেই মেয়ের বিয়ের জন্য তোড়জোড় শুরু করে দিবেন। জান্নাতকে কি বলছিস তাহলে? জান্নাতের সাথে মজা করছি, সে কাল ভাবির মতো আচরণ করেছে, তাই আমিও দেবরের মতো দুষ্টমি করেছি। পুরোটা দুষ্টমি ছিল এমনটা নয়, কারণ আমার শ্বশুরের এমন আচরণকেও বেশ ভাবাচ্ছে। কেন, কি হয়েছে?
আমি রাগ করে বাসা থেকে চলে যাওয়ার পর থেকে চাচ্চু অনেক শান্ত হয়ে গেছে। মেঘের বিয়ের জন্য নিজেই উঠে পড়ে লেগেছে, আবার নিজেই চুপ হয়ে গেছে। এমন কেন করলো আমি জানি না, তবে সন্দেহ করছি। এত বছর আব্বুর সাথে আমার রেগুলার কথা হতো, চাচ্চুর সাথে 7 দিনে একদিন কিংবা 15 দিনে একদিন 2 মিনিটের জন্য কথা হতো। অথচ এবার আমি এখানে আসার পর থেকে আব্বুর থেকে বেশি চাচ্চুর সাথে কথা হচ্ছে। রেগুলার দুবেলা করে উনি নিজেই ফোন দেন। এমন না যে শুধু প্রজেক্টের জন্য উনি চিন্তিত, এমনিতেই খোঁজ নেন, কি করছি, খাচ্ছি কিনা ঠিক মতো, কবে ফিরবো, শরীর ঠিক আছে কিনা, আরো অনেক কিছু। আগে যেসব কথা আব্বু বলতো সেসব কথা এখন চাচ্চু বলে। ওনার এমন আচরণে মাঝে মাঝে মনে হয় আমি আসার সময় ওনার মেয়েকে সাথে নিয়ে আসছি, ওনার মেয়েকে যেন সুখে রাখি, তার সাথে যেন ভালো ব্যবহার করি, সেজন্য দুবার করে ফোন দিয়ে অ্যালার্ট করেন। ভালোই তো, উনি রাজি থাকলে তোর টেনশনই করতে হবে না। আমি কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলতে শুরু করলো, ভাই ওনাকে আমি বিন্দু মাত্র বিশ্বাস করি না। হতেও পারে 6 মাসের হুমকির জন্য এখন কিছুটা শান্ত আছে। শুনেছি আব্বুর সাথে ঝামেলা হয়েছে, তার জন্য হয়তো কিছুদিন চুপচাপ আছে। যতদিন না বাসর করতে পারছি ততদিন পর্যন্ত আমি কাউকে বিশ্বাস করি না। বাসর রাতে পরদিন বলতে পারবো আমার শ্বশুর আমাকে মেনে নিয়েছে কিনা। রাকিব মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে পড়ল, দিয়া আর জান্নাত যে খুশির ঠেলায় এত কিছু রান্না করলো, এখন কি আমি খেয়ে ফেলবো এসব? সোজা আমাদের বাসায় নিয়ে দিয়ে আসবি, আমার বউয়ের ভাগ থেকে একটা কিছু কমলে তোর কপালে শনি আছে। রাকিব মুচকি হেসে বলল, তুই এখনো আগের মতোই আছিস। মেঘকে নিয়ে সামান্য একটু মজা করলেও যেভাবে রিয়াক্ট করিস আমার ভয়ই হয়। যেদিন বাসায় মেঘের কথা বলবি সেদিন ঠিক কি হবে? কি আর হবে, আব্বুরা উল্টাপাল্টা করলে মেঘের হাতটা ধরে সোজা বাসা থেকে বের হয়ে যাব। মেঘ যেতে না চাইলে কোলে নিয়ে চলে যাব। এটাই তো চাই, মেঘকে নিয়ে সোজা আমাদের বাসায় চলে আসিস। সেসব পরে দেখা যাবে, এখন রাখি, বের হতে হবে। আচ্ছা ঠিক আছে। রাকিব আর আরিফ খাবার নিয়ে একসঙ্গে মেঘের বাসার উদ্দেশ্যে রওনা দিল। গেটের ভেতর খোলা জায়গায় মিম আর আদি ক্রিকেট খেলছিল। মেঘও এতক্ষণ এখানেই ছিল, কেবলই ভেতরে গেছে। আদি বোলিং করছে আর মিম ব্যাটিং করছে। রাকিবের হাতে খাবার, ভেতরে ঢুকে আদিদের খেলতে দেখে তাড়াতাড়ি চলে গেছে। পেছনে ছিল আরিফ। গেটের ভেতর পা রাখতেই বল এসে ঠাস করে ঠোঁটের উপর লাগছে। একটুর জন্য নাকটা বেঁচে গেছে। আরিফ ব্যথায় আর্তনাদ করে উঠলো, মাথা চক্কর দিয়ে উঠেছে। এদিকে মিম ব্যাট ফেলে দৌড়। আদি কি করবে বুঝতে না পেরে মেঘকে ডাকতে ছুটলো। আরিফ চোখে অন্ধকার দেখছে, ব্যথা সহ্য করতে না পেরে এখানেই বসে পড়েছে। রাকিব ভেতর থেকে আরিফকে দুবার ডেকেওছে, কিন্তু মালিহা খানের সাথে কথা বলায় ব্যস্ত হয়ে যাওয়ায় বেরিয়ে এসে দেখতে পারেনি। আদি মেঘকে বলতেই মেঘ দ্রুত ছুটে আসছে। ততক্ষণে আরিফ কিছুটা স্বাভাবিক হয়েছে, কিন্তু দাঁতে আর বাড়িতে চাপ খাওয়ায় রক্ত বের হচ্ছে। মেঘ দৌড়ে এসে আরিফকে তুলে সাপ্লাইয়ের কাছে নিয়ে গেছে, চোখে মুখে পানি দিয়ে আরিফকে ভেতরে নিয়ে গেছে। মেঘ ফ্রিজ থেকে বরফ বের করে ঠোঁটের উপর লাগাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই জায়গাটা ফুলে গেছে। মিম বেশ কিছুক্ষণ পর নিচে আসছে, শীতল চোখে আরিফের দিকে তাকিয়ে আছে। অন্য সময় ইচ্ছাকৃত ব্যথা দিলেও মিম আজ ইচ্ছে করে কিছু করেনি। মিম ভেবেছিল রাকিব ভাইয়া একাই এসেছেন, তাই রাকিব ভেতরে চলে যাওয়ায় আবার খেলতে শুরু করেছিল। মিম আর আদি চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রাকিব আরিফের পাশে সোফায় বসে আছে। আলী আহমেদ খান বাসায় ফিরে আরিফের অবস্থা দেখে চিন্তিত স্বরে জানতে চাইলেন, কি হয়েছে তোমার? আরিফ সত্যি কথা বলতে গিয়েও থেমে গেল। মিমের শীতল চোখ দুটো আর অসহায়ের মতো চাহনি দেখে আরিফ আস্তে করে বলল, তেমন কিছু না বড় মামা। আলী আহমেদ খান ভারী কণ্ঠে বললেন, বসো, আমি আসছি। মিম ভয়ে আরো বেশি সিটিয়ে গেছে। বড় আব্বু জোর গলায় জিজ্ঞেস করলেই আরিফ বলে দিবে। বড় আব্বু জানতে পারলে ওদের যে কি হাল করবে সেই ভেবেই মিমের হাত পা কাঁপছে। কিছুক্ষণ পর তানভীর আসছে। রাকিব তানভীরের সাথে কথা বলতে তানভীরের রুমে চলে গেছে। মেঘ রান্নাঘরে শরবত করছে আর মালিহা খান ওদের জন্য নাস্তা রেডি করছেন। মিম সেখান থেকে এক গ্লাস শরবত নিয়ে আরিফের কাছে গেল। মিম চোখ নামিয়ে শীতল কণ্ঠে বলল, সরি, আমি আপনাকে সত্যি দেখিনি। হুট করে এসে ঢুকেছেন আর বলটাও সে সময়ই লেগেছে। আরিফ অগ্নিদৃষ্টিতে তাকিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে বলল, আমি জানি তুমি ইচ্ছে করে এমন করেছো। আমি তোমার কি ক্ষতি করেছি যে তুমি সবসময় আমার সাথে এমন আচরণ করো?
মিম ধীর কণ্ঠে বলল, আপনি বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে এমনটা করিনি। মিথ্যাবাদী মেয়ে, চুপ করো। বড় মামা আসলে আমি সব বলে দিব। মিমের এবার রাগ উঠে গেছে। হাতে থাকা গ্লাসের সবটা শরবত শেষ করে গ্লাস রাখতে রাখতে রাগান্বিত স্বরে বলে, আপনি আমায় ভয় দেখাচ্ছেন? কি ভাবছেন আমি খুব ভীতু? একদম না। আমি আপনাকে ভয় পাই না। আমার কারণে ব্যথা পেয়েছেন, তাই মানবতার খাতিরে সরি বলতে আসছিলাম। এখন বুঝতে পারছি আপনি এই সরির যোগ্যই না। মিম রাগে গজগজ করতে করতে নিজের রুমে চলে গেছে। আরিফ আর রাকিব নাস্তা করে সন্ধ্যার আগে আগে বেরিয়েছে। এর মধ্যে রাকিবের ফোন দিয়ে রিয়ার সাথে ভিডিও কলে কথাও বলেছে মেঘ। সন্ধ্যার পর আবিরকে একটা ছেলের ছবি পাঠিয়ে মেঘ মেসেজ দিয়েছে, ছেলেটা কেমন? ভালো। কে? মেঘ পরপর একটা বিয়ের কার্ডের ছবি পাঠিয়ে মেসেজ দিল, আগামী শুক্রবার বিয়ে, আপনার দাওয়াত রইল, চলে আসবেন। মানে? কার বিয়ে? মেঘ মুচকি হেসে লিখলো, আমার। মার্ডার করে ফেলবো। মেঘ কতগুলো হাসির ইমোজি পাঠিয়ে লিখলো, মার্ডার করতে হলে আপনাকে আমার সামনে আসতে হবে। বিয়ের দিন দেখা হচ্ছে তাহলে। আবির এবার কল দিল। মেঘ ভয়ে কল রিসিভ করছে না, কারণ কল রিসিভ করলেই বকা খেতে হবে। তিনবারের মাথায় বাধ্য হয়ে কল রিসিভ করলো। আবির রাগান্বিত কণ্ঠে জিজ্ঞেস করলো, ছেলেটা কে? বয়ফ্রেন্ড? কার? রাগাবি না আমায়। ছেলেটা কে বল। বললাম তো বয়ফ্রেন্ড। কার? আমার বান্ধবী মায়ার বয়ফ্রেন্ড। কার্ড কার? মায়ার বিয়ে শুক্রবারই, সেটারই কার্ড। বারবার নিজের কথা বলছিলি কেন? আমার বিয়ের কথা শুনে কতটা খুশি হন তাই দেখছিলাম। আবির জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মোলায়েম কণ্ঠে বলল, বিয়ে করার খুব ইচ্ছে তোর? হ্যাঁ, অনেক ইচ্ছে। বিয়ে করলে সাজতে পারবো, ছবি তুলতে পারবো, অনেকগুলো শাড়ি হবে, ড্রেস হবে, কত কত গিফট পাবো। সবগুলো নিয়ে পালাই যাব। মানে? কোথায় পালাবি? মেঘ ফিসফিস করে বলল, আমি তো বিয়ে করব শুধু গিফটগুলোর জন্য। যা যা পাবো সব নিয়ে নিরুদ্দেশ হয়ে যাব। বাহ, অসাধারণ চিন্তা ভাবনা আপনার। টাকা পাঠাই, বিয়ের শপিং করতে করতে রুম ভরে ফেলুন, তবুও মানুষের গিফটের আশায় বসে থাকিয়েন না। আপনি বুঝতে পারছেন না, বিয়ের জিনিসপত্র নিয়ে পালানোর মজাই আলাদা। আমি দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে বিড়বিড় করলো, জিনিসপত্র না নিলেও আপনাকে নিয়ে আমি পালাবো, এটা নিশ্চিত। আবির কিছু বলছে না দেখে মেঘ মোলায়েম কণ্ঠে বলল, একটা কথা বলি? হুম, বলছিলাম। না থাক। কি হয়েছে, বিয়েতে যেতে চাচ্ছিস? মেঘ চোখ বড় করে ভীত কণ্ঠে বলল, আসলে মায়া খুব জোর করছে। না করে দিব? না করতে হবে না, যাস, সমস্যা নেই। আর কে কে যাবে? বন্যা মানে বন্যা, আমি, মিম আর পাখি। তানভীর ভাইয়া যেতে চাইলে যাবে। ভাইয়াকে আর আপনাকে দাওয়াত দিয়ে। আমাকে চিনে? হুম। আচ্ছা, যেখানে যান সাবধানে থাকবেন। জি অবশ্যই, আল্লাহ হাফেজ। শুক্রবার মিম, মেঘ বন্যাকে নিয়ে বিয়ে খেতে গেছে। পাখি আলাদাভাবে ওর হাজবেন্ডের সাথে গিয়েছে। মেঘ তানভীরকে যেতে বলেছিল, এমনকি মায়া নিজেও ফোন দিয়ে তানভীরকে বলেছে, কিন্তু তানভীর যেতে রাজি হয়নি। ছোট বোনের বান্ধবীর বিয়েতে যাওয়াটা তানভীরের কাছে কেমন যেন লাগে। পাখির বিয়েতেও তানভীর যায়নি। মেঘ, মিম আর বন্যা বিয়ে বাড়ি থেকে খাওয়া দাওয়া করে ঘুরে ফিরে বন্যাকে বাসায় দিয়ে সন্ধ্যার দিকে বাসায় পৌঁছেছে। আজ বাড়ির পরিবেশ অন্যরকম। আবির যাওয়ার একদিন পর তিন ভাই একসঙ্গে বাড়িতে উপস্থিত হয়েছে। তিন ভাই সোফায় বসে চা খাচ্ছে আর গল্প করছে। মেঘ আর মিম একসঙ্গে সালাম দিল। মোজাম্মেল খান উঠে গিয়ে দুজনের মাথায় হাত বুলিয়ে ঠান্ডা কণ্ঠে শুধালেন, কেমন আছিস তোরা? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, তোদের জন্য জামা নিয়ে আসছি, দেখ পছন্দ হয় কিনা। মেঘ আর মিম জামা পেয়ে খুশিতে গদগদ হয়ে রুমে চলে গেছে। ফ্রেশ হয়ে কিছুক্ষণ পর নিচে এসে সবার সঙ্গে গল্প করতে বসেছে। গল্প কিছুই না, ওনারা কথা বলছেন, মেঘ আর মিম বসে বসে শুনছে। তানভীর ছাড়া এখানে সবাই উপস্থিত আছে। কিছুক্ষণ বাদে তানভীরও নিচে আসছে। অনেকদিন পর ভাইদের পেয়ে আলী আহমেদ খান মন খুলে কথা বলছেন। মোজাম্মেল খান তানভীরের উদ্দেশ্যে শান্ত কণ্ঠে শুধালেন, শুনলাম তুমি নাকি রাজনীতি করবে না? জি। হঠাৎ এই চিন্তা মাথায় ঢুকলো কিভাবে? এমনিতেই। মোজাম্মেল খান এবার হুঙ্কার দিয়ে উঠলেন, লক্ষ্য স্থির না করলে জীবনেও কিছু করতে পারবে না। এই যে ভাই ভাই করো, ভাইয়ের থেকে কিছু তো শিখতে পারো। আমাদের কোম্পানির বেশিরভাগ দায়িত্ব একা সামলিয়েও নিজের কোম্পানি দাঁড় করে ফেলেছে। শুধু তাই নয়, এই যে গত 2-3 মাস রাজশাহী আর চট্টগ্রাম ছিলাম, আমার তেমন কোনো কাজই করতে হয়নি। আবির অলরেডি সবকিছু গুছিয়ে রেখে গেছে। এমনকি ওখানে থেকেও প্রতিনিয়ত এখানের খোঁজ নিচ্ছে। আর তুমি কি করছো? একবার পড়াশোনা ছেড়ে দিছো,
আবিরের কথায় এখনো নামমাত্র পড়াশোনা করছো, হুট করে রাজনীতির ভূত চাপছে মাথায়, এখন আবার বলছো রাজনীতি করবা না। তুমি আসলে কি চাও? কি করবা জীবনে? এমন করলে কোনো মেয়ের বাবা তোমার কাছে মেয়ে বিয়ে দিবে? তানভীর মনে মনে বিড়বিড় করছে, কোনো মেয়ের প্রয়োজন নেই আমার, শুধু বন্যা হলেই হবে। আমি পড়াশোনা করে সরকারি চাকরি নিয়ে বন্যাকে বিয়ে করব। কিন্তু মুখ ফুটে কিছুই বলতে পারলো না। মোজাম্মেল খান গম্ভীর কণ্ঠে বললেন, যদি কিছু করতে না পারো কাল থেকে আমাদের অফিসেই যেও। বাবা চাচার ব্যবসা যেহেতু আছে সেটারই হাল ধরো। আব্বুর কথা বলার ধরন মেঘের একদম সুবিধা লাগছে না। মেঘ তানভীরকে এক পলক দেখে নিল। তানভীর মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে। আব্বু বড় আব্বুর সামনে কথা বলার স্বভাব আবির তানভীরের কারোরই নেই। মেঘ কপট রাগ ঈশ্বরে বলল, ভাইয়া অফিসে যাবে না, পড়াশোনা করে চাকরি নিবে। মোজাম্মেল খান মেঘ ঈশ্বরে বললেন, তোমার ভাই করবে চাকরি? মেঘের মন খারাপ হয়ে গেছে, তানভীরের দিকে তাকিয়ে আছে। নিজের উপর কনফিডেন্স নিয়ে বন্যাকে প্রপোজ করেছে মেঘ। বন্যার ইচ্ছা অনিচ্ছা সবটাই মেঘ জানে। বন্যার আব্বু স্ট্রং মেন্টালিটির মানুষ। উনি যদি একবার মন স্থির করেন চাকরিজীবী ছাড়া মেয়ে বিয়ে দিবে না, তাহলে আর কোনোদিন ওনাকে রাজি করানো সম্ভব না। তাই আগে থেকেই ভাইকে প্রস্তুত করতে হবে। মেঘ তানভীরের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, ভাইয়া চাকরি করবে। ভাইয়াকে কেউ কিছু বলবা না, ভাইয়া ব্যবসা করবে না, চাকরি করবে। তানভীর বিস্ময় চোখে মেঘের দিকে চেয়ে আছে। মেঘ ফোপাতে ফোপাতে রুমে চলে গেছে। মনের বিরুদ্ধে কিছু ঘটলেই অভিমানী মেঘের বুক ফুঁড়ে কান্না আসে। মোজাম্মেল খান তানভীরের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, তোমাকে নিয়ে ওরা তোমার থেকেও বেশি কনফিডেন্ট, অথচ তুমি কি দাম দিচ্ছ? আবির নিজের কারণে আজ পর্যন্ত যতবার কাঠগড়ায় দাঁড়িয়েছে তার থেকে কয়েক হাজার গুণ বেশি তোমার জন্য দাঁড়িয়েছে। আমার এইটুকু মেয়েটা পর্যন্ত তোমার জন্য কান্না করছে। তুমি কি এগুলো বোঝো? তোমার কি উচিত না ওদের মুখে একটু হাসি ফোটানো? আলী আহমেদ খান কোমল কণ্ঠে বললেন, বাদ দে, বাসায় ফিরে ছেলেটাকে না বকলে কি তো শান্তি লাগে না? মোজাম্মেল খান স্মৃতিত স্বরে বললেন, তোমার তো চিন্তা নাই, একমাত্র ছেলে, তাও আবার প্রতিষ্ঠিত। আবির কি তোর ছেলে না? আবির আমার ছেলের মতো, কিন্তু তানভীর আমার ছেলে, ওর ভবিষ্যৎ নিয়ে আমাকেই ভাবতে হবে। আলী আহমেদ খান হুঙ্কার দিয়ে উঠলেন, ছেলে মেয়েদের মাঝে বিবাদ সৃষ্টি করিস না। আবির, তানভীর, মেঘ, মিম আদি প্রত্যেকে আমাদের সন্তান। কেউ কারো থেকে বেশি আদরের না, সবাই সমান। বাক বিতণ্ডা চলল বেশ কিছুক্ষণ। আলী আহমেদ খান তানভীরকে রুমে চলে যেতে বলেছেন। এদিকে মেঘ কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। তানভীর ডাকতে এসে ঘুমাচ্ছে দেখে চলে গেছে। আবিরকেও জানিয়ে দিয়েছে। রাত 11:30 নাগাদ মেঘের ফোন ভাইব্রেশন হচ্ছে। দুবার বাজতেই মেঘ ঘুমের মধ্যে কল রিসিভ করলো। অপর পাশ থেকে আবিরের আতঙ্কিত কণ্ঠস্বর আসলো, মেঘ, এই মেঘ, তুই ঠিক আছিস? আবিরের গলা কাঁপছে, কণ্ঠস্বর ভেজা। মেঘ থম্মত খেয়ে বলল, হ্যাঁ, আপনার কি হয়েছে? আবির কথা বলতে পারছে না, চাপা কান্নার শব্দ আসছে। মেঘ শোয়া থেকে উঠে বসে উদ্বিগ্ন কণ্ঠে ডাকলো, আবির ভাই। একটু থেমে আবারও শুধালো, কি হয়েছে আপনার, কাঁদছেন কেন? আবির কিছু না বলে কল কেটে দিয়েছে। মেঘ দ্রুত ওয়াশরুম থেকে মুখ ধুয়ে এসে নেট অন করে তাড়াতাড়ি আবিরকে ভিডিও কল দিল। খানিক বাদে আবির কল রিসিভ করলো। বৈদ্যুতিক বাতির আলোতে আবিরের রক্তাভ চোখে চোখ পড়তেই মেঘের শরীর কম্পিত হলো। ফ্যাকাশে চেহারা, গালে পানির দাগ, চোখের নিচে ভিজে আছে এখনো। লাইটের আলোতে চিকচিক করছে। মেঘ আর্তনাদ করে উঠল, কি হয়েছে আপনার? জানি না। ঘুমাইছিলেন? হুম। বাজে স্বপ্ন দেখেছেন? হুম। ভয় পাইছেন? আবির ভ্রু কুঁচকে মেঘের দিকে তাকিয়ে শীতল কণ্ঠে উত্তর দিল, আর একটু হলে আত্মাটা বেরিয়ে যেত। মেঘ নির্বোধের মতো আবিরের দিকে তাকিয়ে আছে। হঠাৎ ঠোঁট বেঁকিয়ে মুচকি হেসে বলল, আপনি না খুব সাহসী, এত ভয় পেলে হবে? আবির চোখ মুছে রাজভারী কণ্ঠে জবাব দিল, পৃথিবীর সবার কাছে আমি সাহসী হলেও আমার মন জানে একজনের জন্য আমার হৃৎপিণ্ড ঠিক কতটা দুর্বল। তার কিছু হলে আমি সত্যি মরে যাব। আবিরের নিগুড় আঁখি যুগলে অসহায়ত্বের ছাপ। মেঘ অভিনিষ্টের ন্যায় আবিরের জলসিক্ত নয়নের পানে তাকিয়ে আছে। হৃৎপিণ্ডের তীব্র কম্পনে মেঘের গায়ের রক্ত প্রবল বেগে টগবগ করছে। আবিরের নিঃশ্বাস ভারী হয়ে গেছে। অনবরত তিরতির করে ঠোঁট কাঁপছে। মাথা থেকে ঘামের রেখা কপালের পাশ বেয়ে গড়িয়ে পড়ছে। আবিরের শীতল দু চোখ মেঘের অভিমুখে। মেঘ আনমনে কত কিছু ভেবে হঠাৎ পল্লব ঝাপটে প্রশ্ন করলো, কি স্বপ্ন দেখেছেন? সংকটাপন্ন পরিস্থিতিতে মেঘের প্রশ্ন শুনে নড়ে উঠল আবির, তবে তখনও গভীর দৃষ্টিতে চেয়ে আছে। থমথমে গলায় উত্তর দিল,
দুঃস্বপ্নের কথা বলতে নেই, আর আমি মরে গেলেও এই স্বপ্ন সত্যি হতে দিব না। মেঘ ঠোঁট উল্টে চোখ গোল গোল করে অসহায় মুখ করে চেয়ে আছে। আবির পরক্ষণেই বলে উঠল, আচ্ছা শোন। জি। তোর শরীর কেমন এখন? আলহামদুলিল্লাহ ভালো। এখনো শ্বাসকষ্ট হয় বা অন্য কোনো সমস্যা? শ্বাসকষ্ট হয় না, তবে অন্য সমস্যা আছে। আবির উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, কি সমস্যা? বলিসনি কেন আগে? একটু থেমে আবারও বলে উঠল, আমি তানভীরকে বলে রাখবো কাল সকালে মামনিকে নিয়ে ডাক্তারের। এর মধ্যে মেঘ আবেগময় কণ্ঠে বলল, কাউকে অতিরিক্ত মিস করার সমস্যা। কোন ডাক্তার দেখাবো বলুন? আবিরের কথা বন্ধ হয়ে গেছে। মেঘের এমন কথায় আবিরের চোখে মুখে খানিক উজ্জ্বলতা ফুটে উঠেছে। নিদারুণ অনুভূতিরা বক্ষস্পন্দন বাড়াতে ব্যস্ত। আবির নিশ্চুপ হয়ে চেয়ে আছে অপরূপ সেই মুখমণ্ডলে। মেঘ আহ্লাদী কণ্ঠে আবারও শুধালো, বলুন না কোন ডাক্তার দেখাবো? আবির ভ্রু কুঁচকে গুরুভার কণ্ঠে বলল, সব বিষয় নিয়ে মজা করিস না মেঘ। শারীরিক কোনো সমস্যা মনে হলে ডাক্তার দেখাস প্লিজ। অভিমানের দমকা হওয়া বয়ে গেল মেঘের মনে। মেঘ ঠোঁট উল্টিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে জানতে চাইলো, মানসিক সমস্যা হলে কি করব? তোর মানসিক সমস্যা শোনার জন্য তো আমিই আছি। এই ডাক্তার চলবে না? মেঘ ফিক করে হেসে বলল, আপনি ডাক্তার? সার্টিফিকেটটা দেখাবেন প্লিজ। আবির চোখ শুরু করে বলে উঠল, সার্টিফিকেটটা না হয় দেশে ফিরেই দেখালাম। টুকটাক কথা চলল কিছুক্ষণ। আবিরের মন ভালো করতে অল্প স্বল্প দুষ্টামিও করেছে মেঘ, কিন্তু আবিরের মন ভালো হওয়ার বিন্দুমাত্র লক্ষণ পরিলক্ষিত হচ্ছে না। এদিকে রাত গভীর হচ্ছে, ঘুমে মেঘের চোখ বন্ধ হয়ে আসছে। মেঘ নিজের প্রতি খুব ক্ষুব্ধ হচ্ছে। আবির আজ খুব মনোযোগী। মেঘ যা জিজ্ঞেস করছে সবেতেই তার আদর মাখা উত্তর রেডি। এই অপরূপ মুহূর্ত রেখে ঘুমানোর বিন্দুমাত্র ইচ্ছে নেই মেঘের, কিন্তু চোখ যেন মেঘের ইচ্ছেকে পাত্তাই দিচ্ছে না। আবিরের কথার মাঝে ঘুমের আবেশে বারবার চোখ বন্ধ হয়ে যাচ্ছে। বিষয়টা খেয়াল করে আবির অত্যন্ত নমনীয় স্বরে জিজ্ঞেস করলো, ঘুম পাচ্ছে? মেঘ চোখ বড় করে তাকিয়ে জবাব দিল, কই না তো। আবির মলিন হেসে বলল, জোর করে কথা বলতে হবে না, আমি পালিয়ে যাচ্ছি না, ঘুমান। ঘুম চলে গেছে। কে চলে গেছে কে যায়নি সেটা পরে দেখছি। আপাতত কল না কেটে ফোনটা পাশে রেখে চোখ বন্ধ করুন। মেঘ আটকে উঠে চাইলো আবিরের অভিমুখে। হৃৎপিণ্ড ছুটছে দিক বিদিক। হৃৎপিণ্ডের পিটপিট শব্দ বেড়েই চলেছে। কল না কেটে কথাটা যেন মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে। মেঘ থমথমে কণ্ঠে বলল, কল না কাটলে ঘুম আসবে না। আবির গুরুভার কণ্ঠে জানালো, সেটা আমি বুঝবো, এখন যা বলছি করুন। আবিরের ক্ষিপ্ত নয়নজোড়া দেখে মেঘ ঢোক গিলে বালিশের পাশে ফোন হেলান দিয়ে রেখে গায়ে পাতলা কাঁথা জড়িয়ে শুয়ে পড়েছে। মেঘ মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে শীতল কণ্ঠে বলল, কল কাটবেন কখন? আমার লজ্জা লাগছে। আবিরের নিরুত্তম কণ্ঠের জবাব, লজ্জা লাগছে যেহেতু চোখ বন্ধ করে রাখ। বেশরমের মতো তাকিয়ে থাকতে কে বলছে? মেঘ চোখ মুখ কুঁচকে কণ্ঠ ভারী করে বলল, আপনি এটা বলতে পারলেন? আবির গম্ভীর গলায় বলল, চোখ বন্ধ। আর একবার চোখ খুললে খবর আছে। মেঘ চোখ বন্ধ করে কাট কাট গলায় জানালো, আপনি কিন্তু নিজ দায়িত্বে কল কেটে দিবেন। আবিরের আর কোনো জবাব এলো না। বৈদ্যুতিক বাতির আলোতে আলোকিত রুমে ফ্যানের বাতাসে মেঘের চুলগুলো অনবরত উড়ছে। আবির অবাক লোচনে সেই দৃশ্য দেখতে ব্যস্ত। মেঘের মুখের প্রতিটা পশম সূক্ষ্ম নেত্রে পরখ করছে আবির। মেঘের ফর্সা কপালের নিকষ কালো তিলটা খুব বেশি আকৃষ্ট করছে। আবিরের হৃদয় কেঁপে উঠেছে, শরীর জুড়ে অজানা শিহরণ। কিছু সময়ের মধ্যে মেঘের নিঃশ্বাসের শব্দ জোরালো হলো। রাত 2:17। মেঘ গভীর ঘুমে নিমগ্ন। আবির ফোনের ওপাশ থেকে গভীর মনোযোগ দিয়ে তার প্রেয়সীকে দেখতে ব্যস্ত। ভোরের মৃদু আলো আর বৈদ্যুতিক বাতির আলোতে মেঘের রুম ঝলমল করছে। চোখে আলো লাগছে। মেঘ ঘুমের মধ্যেই ভ্রু কুঁচকে নড়ে উঠল। কপালে হাত রেখে চোখ ঢাকার চেষ্টা করলো, কিন্তু পারল না। দীপ্ত আলো চিত্তদাহে বিরক্ত হয়ে কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে অল্প বিস্তর চোখ মেলল মেঘ। ঘুম ঘুম চোখের কোণে ফোনে নড়ে ওঠা কারো অবয়ব ভেসে উঠল। মেঘ তৎক্ষণাৎ ঘাড় কাত করে স্পষ্ট চোখে তাকালো সেদিকে। সঙ্গে সঙ্গে মেঘের সমস্ত শরীর শিউরে উঠল। বালিশে হাত রেখে তার উপর মাথা রেখে আবির নিগুড় দৃষ্টিতে মেঘের দিকে চেয়ে আছে। ঠোঁটে লেগে আছে মায়াবী হাসি। আবিরের উস্কো খুস্কো চুল, গাল ভর্তি সাপ দাড়ি আর নেশাক্ত দৃষ্টি দেখে সবিহিত পুরুষের সুষুপ্ত আদলের মোহে ডুবে গেছে। আবির ভাঙা ভাঙা কণ্ঠে বলল, গুড মর্নিং স্প্যারো। আবিরের ভাঙা ভাঙা কণ্ঠস্বর কানে বাজতেই দুর্ভেদ্য আবেশে চোখ বন্ধ করে ফেলল মেঘ।
এই দৃষ্টি কণ্ঠস্বরে মেঘের অন্তরাত্মা পর্যন্ত কেঁপে উঠেছে। চোখ খুলে রাখার বিন্দু পরিমাণ শক্তি অবশিষ্ট নেই। আবির তখনও নিষ্পলক চোখে তাকিয়ে আছে। আবির একগাল হেসে শান্ত কণ্ঠে শুধালো, ঘুম ভালো হয়নি? আমি এসে পর্দা টেনে দিয়ে যাব? মেঘ এবার সর্বশক্তি দিয়ে সাফ তাকিয়ে উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, আপনি কি সারা রাত ঘুমাননি? না। কেন? ঘুম আসছিল না। মেঘ কণ্ঠ খাদি নামিয়ে কাপা কাপা গলায় জিজ্ঞেস করলো, কল কাটতে বলছিলাম, কাটেননি কেন? কল কাটতে ইচ্ছে করেনি, তাই কাটিনি। মেঘ ভ্রুকুচকে প্রশ্ন করলো, অফিস নেই? আছে। মেঘ সময় দেখে পুনরায় শক্ত কণ্ঠে বলল, সময় হয়ে যাচ্ছে, উঠছেন না কেন এখনো? যেতে ইচ্ছে করছে না। আবিরের নিরুদ্বেগ কণ্ঠের এক একটা উত্তর শুনে মেঘ আশ্চর্য বনে যাচ্ছে। যে মানুষটাকে এতদিন গুরুগম্ভীর, অনুভূতিহীন আর নিষ্ঠুর ভেবে এসেছে, সেই আবির ভাইয়ের আকস্মিক পরিবর্তন মেঘের মনে বিশাল প্রভাব ফেলছে। মেঘ রাশভারী কণ্ঠে শুধালো, সমস্যা কি আপনার? আবির মুচকি হেসে উত্তর দিল, বহুত সমস্যা, এদের কোনো সমাধানও নেই। নিজের অজান্তেই মেঘের ঠোঁট জুড়ে লালিত হাসি ফুটল। লজ্জায় লাল হওয়া দুগাল চিকচিক করছে। মেঘ শক্ত কণ্ঠে বলল, থাক ভাই, বুঝছি আপনার সমস্যা, প্লিজ এখন উঠে অফিসে যান। আমি তোর ভাই? ভাই না তো কি? মেঘের মুখে এমন প্রশ্ন শুনে আবির ভেতরে ভেতরে জ্বলে উঠল। গম্ভীর মুখ করে সূক্ষ্ম নেত্রে তাকিয়ে অগ্নিকণ্ঠে বলল, আমি তোর বাবার দাদুর নাতির ছেলে হতে পারি, কিন্তু তোর ভাই না। বাই। আবির কল কেটে দিয়েছে। মেঘ আহাম্মকের মতো বসে আছে। আবির যে ভাই ডাকার ক্ষোভে রাগ করে ফোন কেটেছে, এটা বুঝতে সময় লাগলো না মেঘের। কিন্তু এটাও বুঝতে পারছে না আবির ভাই আর শুধু ভাইয়ের মধ্যে পার্থক্যটা কি। বেশ কিছুক্ষণ বসে থেকে চটজলদি উঠে রুম গুছিয়ে ফ্রেশ হয়ে চলে গেল। অজু করে ফজরের নামাজ পড়ে ছাদে গিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে রুমে আসলো। এর মধ্যে আবিরের আর কোনো কল আসলো না। মেঘের মনে বেশ কিছু প্রশ্ন উদ্গত হচ্ছে। রুমে কিছুক্ষণ পায়চারি করে এক বুক সাহস নিয়ে অডিও কল দিল। কল বাজতে বাজতে কেটে গেছে। মেঘ এবার চেয়ারে হেলান দিয়ে বসে ভিডিও কল দিল। কয়েক সেকেন্ডের মধ্যে রিসিভ হলো। দেখেই বোঝা যাচ্ছে সদ্য শাওয়ার নিয়ে বেরিয়ে কোনো রকমে কলটা রিসিভ করেছে আবির। এখনো ঘন ঘন শ্বাস ফেলছে। আবিরের জলসিক্ত উন্মুক্ত শরীর, কোমরে বাঁধা সাদা টাওয়েল, আবিরের ভেজা চুল, লোমল বুকে আর নির্মের পেট থেকে মেঘ যত্রতত্র দৃষ্টি সরিয়ে নিল। ঢোক গিরে উষ্ণ শ্বাস ছেড়ে বলল, সরি সরি, অসময়ে কল দিয়ে ফেলছি। আবির মেকি স্বরে বলল, সরি বললেই কি আমার মানিজ্জত ফিরে পাবো? মেঘ চোখ নামিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল, আমি বুঝতে পারিনি, সরি। আবির মুচকি হেসে অন্য একটা টাওয়েল দিয়ে মাথা মুছতে মুছতে বলল, তোর পাগলি, এসব কোনো ব্যাপার না। তাছাড়া আমি আপনার কলের অপেক্ষায় ছিলাম। কেন? আজ প্রজেক্টের ফাইনাল মিটিং, কি পড়ে যাব বুঝতে পারছিলাম না। আবার করেছি রাগ, তাই নিজে থেকে কলও দিতে পারছিলাম না। মেঘ লাজুক হেসে বলল, আপনি এমন ঢং করা কোথা থেকে শিখেছেন? আপনার থেকেই শিখেছি। মেঘ ভেঙচি কাটলো। আবির মুচকি এসে দুই তিনটা শার্ট ফোনের সামনে ধরে চিন্তিত স্বরে জিজ্ঞেস করলো, কোনটা পরবো? মেঘ কয়েক সেকেন্ডেই একটা শার্ট সিলেক্ট করে দিল। আবির 10-15 মিনিটের মধ্যে একদম ইন করে শার্ট পরে, ব্লেজার টাই সঙ্গে সুজোতা পরে সম্পূর্ণ রেডি হয়ে গেছে। ফোন থেকে খানিকটা দূরে সরে উঁচু গলায় জিজ্ঞেস করলো, কেমন লাগছে? মেঘ আপাতমস্তক দেখে মোলায়েম কণ্ঠে বলল, মাশাআল্লাহ, কিন্তু কিন্তু কি? হাউ ডু আই বাইট দ্য পিঙ্কি ফিঙ্গার নাও? আমি এখন কনিষ্ঠ আঙ্গুলে কিভাবে কামড় দিব? ইন এ ড্রিম, স্বপ্নে। আবির টেবিল থেকে সানগ্লাসটা নিয়ে চোখে দিয়ে শেষবারের মতো ফাইলগুলো দেখে নিচ্ছে। এদিকে সানগ্লাস চোখে দেখায় মেঘ গুনগুন করে গান গাইতে শুরু করলো, কালো সানগ্লাসটাই কেন এত সুখ, হে যুবক, বৃষ্টিতে যেন সে রাসপ্রতিম, খুন হয়ে যাই আমি প্রতিদিন। আবির ফোন কাছে নিয়ে বলল, এটা বলবেন না। মেঘ নিজের মাথায় গাঁটটা মেরে মুখ চেপে ধরেছে। আবির চিপ দিয়ে ঠোঁট ভিজিয়ে মলিন হেসে বলল, শুনলাম আপনি ইদানিং খুব বেশি গান গাইতেছেন, কই আমাকে তো শোনালেন না? মেঘ বিড়বিড় করে বলল, আপনার অফিস কখন? যান না কেন? যাবই তো, আগে কথা শেষ করি। আপনার সাথে আর কোনো কথা নেই। গুরুত্বপূর্ণ মিটিং থাকা সত্ত্বেও সারা রাত নির্ঘুম কাটিয়েছে, এখন আবার ঢং করতেছেন? এদিকে আপু শুধু আমার ভাইয়ের দোষই দেখে, আপনার দোষ দেখে না। আপনি যে সারা রাত ঘুমাননি, এটা কি ঠিক করেছেন? এর প্রভাব মিটিং এ পড়বে না? জি না ম্যাম, বরং আজকের মিটিং বেস্ট হবে। আপনি শুধু দোয়া করবেন। মিটিং শেষ করেই কল দিব, ঠিক আছে? ফি আমানিল্লাহ, বেস্ট অফ লাক।
থ্যাংক ইউ। বিকেলের দিকে আবিরের সাথে কথা হয়েছে। আজকের মিটিং ঠিকঠাক মতো শেষ হয়েছে। 1 সপ্তাহের মধ্যে প্রজেক্ট কমপ্লিট হয়ে যাবে। মোজাম্মেল খান আর আলিয়া আহমেদ খান আবিরকে বাসায় ফিরতে বলেছেন, কিন্তু আবির বলেছে আরো 2 মাসের মতো সময় লাগবে। কারণ জিজ্ঞেস করায় বিস্তারিত কিছুই বলেনি। এদিকে মেঘ বেশ উদ্বিগ্ন। বন্যার সাথে আগে থেকে প্ল্যান করা ছিল আজ বিকেলে মেলায় যাবে। বন্যা রেডি হয়ে বিকেলের দিকে বেরিয়েছে ঠিকই, কিন্তু মেঘ আবিরের ওপর অভিমান করে ফোন বন্ধ করে ঘুমিয়ে পড়েছে। বন্যা বেশ কয়েকবার কল দিয়েছে, বন্ধ পেয়ে একা একাই হাঁটছে। অন্য সময় হলে মেঘকে বাসা থেকে নিয়ে আসতো, কিন্তু ইদানিং মেঘদের বাসায় যাওয়ার কথা মাথায় আসলেই লজ্জায় আড়ষ্ট হয়ে যায়। ঘন্টাখানেক পর তানভীরের কল আসছে। অসময়ে তানভীরের কল দেখে বন্যা খানিকটা অবাক হয়ে আশেপাশে তাকালো। কোথাও পরিচিত কাউকে নজরে পড়ছে না। ভয়ে ভয়ে কল রিসিভ করলো। তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, একা একা ঘুরছো কেন? আপনার বোন আমাকে বাসা থেকে বের করে এখন ফোন বন্ধ করে ফেলছে। তুমি আমাকে কল দিতে পারতা না? এত ইমার্জেন্সি ছিল না, তাই দেইনি। কোথায় আছো? বলো, আমি আসতেছি। আপনার আসতে হবে না, বলো। বন্যা জায়গার নাম বলতেই তানভীর বলল, আমি কাছেই আছি, 10 মিনিট অপেক্ষা করো। 8 থেকে 10 মিনিটের মধ্যে তানভীর বাইক সমেত হাজির হলো। বন্যা তানভীরকে দেখে আস্তে করে বলল, আপনার আসার কোনো দরকার ছিল না, আমি এখনই চলে যেতাম। রেগে আছো? বন্যা শ্বাস ছেড়ে শান্ত কণ্ঠে বলল, না, বনু ঘুমাচ্ছে, তুমি বাসায় গেলে না কেন? আর নয়তো আমাকে আগে কল দিতে, আমি বনুকে নিয়ে আসতাম। আমি বাহিরে আছি এটা আপনাকে কে বলছে? বনু কল দিয়েছিল, বলছে ওর বের হওয়ার মুড নেই, তোমাকে যেন মেলায় নিয়ে যাই। বন্যা কপাল গুটিয়ে ধীর কণ্ঠে বলল, আমি মেলায় যাব না। মনে মনে মেঘকে কিছুক্ষণ বকে নিল। তানভীর সব সময়ের মতো গম্ভীর কণ্ঠে বলল, বনুর কথা অমান্য করলে বাসায় তুলকালাম কাণ্ড করে ফেলবে। এমনিতেই বাসায় আমাকে কেউ সহ্য করতে পারে না। এ অবস্থায় বনুকে রাগালে আমায় নিশ্চিত বাসা থেকে বের করে দিবে। বন্যা কিছু বলল না, চুপচাপ দাঁড়িয়ে পশ্চিমা আকাশের পানে তাকিয়ে আছে। সূর্য আপন গতিতে নিজ গন্তব্যে ছুটছে। আজকের আকাশ অন্যান্য দিনের থেকেও অনেক বেশি সুন্দর। তানভীর বন্যার দিকে তাকিয়ে মৃদুস্বরে বলল, যাবে না? বন্যা রক্তিম আকাশের পানে তাকিয়ে থেকে উত্তর দিল, আজকের আকাশটা খুব বেশি সুন্দর, কোথাও যেতে ইচ্ছে করছে না। বন্যার দৃষ্টি লক্ষ্য করে তানভীরও আকাশের পানে তাকালো। কারণ নীল রঙের আকাশে মেঘদের আনাগোনা, পাখিরা আপন গতিতে উড়ে যাচ্ছে। দেখে মনে হচ্ছে তাদের বাড়ি ফেরার বড্ড তাড়া। গোধূলি লগ্নের সূর্যটা বরাবরের মতোই রক্তিম। তানভীর কয়েক মুহূর্ত আকাশ দেখে আচমকা ঘুরে দাঁড়িয়েছে। বন্যার কাছাকাছি স্টিলের বেষ্টনীতে মৃদুভাবে হেলান দিয়ে বন্যার অভিমুখে তাকালো। সূর্যের বিক্ষিপ্ত আলোক রশ্মিতে বন্যার মুখ লাল হয়ে আছে। তানভীর বন্যার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে বেশ সময় নিয়ে অত্যন্ত নমনীয় কণ্ঠে বলল, নীল অম্বরের ভাঁজে ভাঁজে তোমার নামে সন্ধ্যা সাজে। বন্যা আকস্মাৎ আর চোখে তাকাতেই তানভীর নড়ে উঠল। কাজল পরিহিতা টানা টানা চোখ দুটা যেন দৃষ্টিতেই তানভীরের মতো শক্তপোক্ত ছেলের সত্তাকে বিলীন করে ফেলবে। বন্যা কোনো কথা না বলে পরপর দুবার ভ্রু নাচালো। তানভীর মুচকি হেসে এপাশ ওপাশ মাথা নেড়ে অন্যদিকে মুখ করে তাকালো। বন্যা তানভীরের দিকে লাজুক হাসলো। ফোন ভাইব্রেট হতেই বন্যা ফোনের দিকে তাকালো। মেঘের মেসেজ আসছে, আমার ভাইকে দিয়ে দিলাম, দেখে রেখো। বন্যা ছোট করে মেসেজ পাঠালো, ওকে ননদিনী। আকস্মাৎ পেছন থেকে একটা মেয়েলি কণ্ঠস্বর কানে বাজলো, মায়াবী কণ্ঠের ডাক, তানভীর। তানভীরের সঙ্গে সঙ্গে বন্যাও ঘুরে দাঁড়ালো। বোরকা পরা এক মেয়ে, চোখ হাত পা ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। বন্যা ভ্রুক্ষেপহীন নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। মেয়েটা একটু এগিয়ে এসে জিজ্ঞেস করলো, কেমন আছো? তানভীর কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে বন্যাকে এক পলক দেখে ভারী কণ্ঠে প্রশ্ন করলো, কে আপনি? আমাকে চিনতে পারছো না? আপনাকে চেনার কথা ছিল নাকি? মেয়েটা এবার চোখ নামিয়ে শীতল কণ্ঠে বলল, আমি আয়েশা, চিনতে পেরেছো? আকস্মাৎ তানভীরের চোয়াল শক্ত হয়ে গেছে, কপালে আরো কয়েকটা ভাঁজ পড়লো। দু চোখ আগ্নেয়গিরির লাভার ন্যায় টকবক করছে। বক্ষিপটে ব্যথা অনুভব হচ্ছে। বন্যা তখনও স্বাভাবিক দৃষ্টিতে তানভীর আর সেই মেয়েকে দেখছে। বন্যা বুঝতেই পারছে না কে এই মেয়ে। সে ভেবেছে পরিচিত বান্ধবী বা অন্য কেউ হতে পারে। আয়েশা কণ্ঠ খাদে নামিয়ে নমনীয় কণ্ঠে বলল, তোমাকে অনেকদিন পর দেখলাম। তানভীর মুখ ফুলিয়ে ঘন ঘন শ্বাস ছাড়ছে, চোখে মুখে তীব্র আক্রোশ। আয়েশা আবারও বলল, তোমার সাথে আমার কিছু কথা ছিল। বন্যার দিকে তাকিয়ে বলল, পার্সোনাল?
বন্যার এতক্ষণ কোনো অনুভূতি না হলেও এবার কিছুটা রেগে গেছে, মনের ভেতর প্রশ্ন ডাকছে, কে এই মেয়ে?